হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বল চ্যাপ্টারটা পড়াবো, যেটা ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎবিদ্যা নামক একটি ফিজিক্সের ব্রাঞ্চের আন্ডারে পড়ছে। এই ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎবিদ্যা যে ফিজিক্সের ব্রাঞ্চ আছে, এখানে টোটাল 4টা চ্যাপ্টার আছে। তো এটা হলো সেকেন্ড চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টার আছে ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব, আর ফোর্থ চ্যাপ্টার হলো ক্যাপাসিটর বা ধারকত্ব, আর ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আধানের প্রকৃতি, এসব কিছু আছে। আমি তোমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে কমপ্লিট করেছি, ডিটেইলে ওখানে কনসেপ্ট দিয়েছি। তো যাদের যাদের হয়নি সেই ভিডিওটা কিন্তু আমি ইউটিউবে দিইনি সেই চ্যাপ্টারের। তো যাদের হয়নি তোমরা কমেন্ট বক্সে লিখবা, যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমি সেটা একটা ভিডিও বানাবো, কারণ সেই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে ওর কনসেপ্টটা বুঝতেই হবে, তবেই আমরা তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বল সম্পর্কে জানতে পারবো যে এই চ্যাপ্টারটা কি করে আসলো এবং এখান থেকে আমরা কি কি বের করব, কি কি ইনফরমেশন আমরা এই চ্যাপ্টার থেকে জানতে পারবো সেকেন্ড চ্যাপ্টার থেকে। ফার্স্ট চ্যাপ্টার যদি তোমরা না পড়ে থাকো বা না যদি হচ্ছে বুঝে থাকো যাদের আমি পড়াইছি, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা ক্লিয়ার হবে না। তো আমি শুরু করছি এই তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বল। তার আগে আমি একটু বলে দিচ্ছি, এই যে ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎবিদ্যা, এর আন্ডারে আছে 4টা চ্যাপ্টার, টোটাল মার্কস আছে 8। আর আমি ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের পড়াইছিলাম তড়িদাদান সম্পর্কে, তড়িদাদান জিনিসটা কি, ইলেকট্রোস্ট্যাটিক্স ব্রাঞ্চটা কিভাবে আসলো, কেন আসলো এবং কিভাবে আমরা প্রয়োগ করব, কোথায় কোথায় অ্যাপ্লাই হয়। তারপর আমরা শিখেছিলাম কোয়ান্টাইজেশন কন্ডিশন বা আধানের কোয়ান্টায়ন, কোয়ান্টাইজেশন অফ চার্জ। তারপর আমরা শিখেছিলাম হচ্ছে বজ্রপাতের নীতি, কিভাবে বজ্রপাত হয়, কত ভোল্টেজ জেনারেট হয়, কত পরিমাণ কারেন্ট ফ্লো হয়। তারপর আমরা শিখেছিলাম লজ অফ কনজারভেশন অফ চার্জ বা আধানের সংরক্ষণ নীতি। আরো শিখেছিলাম যে আধানের প্রকৃতি বেসিক্যালি দুই রকম, একটা হচ্ছে কি নেগেটিভ আর একটা পজিটিভ, কিভাবে আসলো সেটারও এক্সপেরিমেন্ট আমি তোমাদের বোঝাইছিলাম। তারপর সেখান থেকে আমরা শিখেছিলাম যে ফোর্স হচ্ছে দুই রকম আধানের প্রকৃতি অনুযায়ী, একটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স বা আকর্ষণ প্রকৃতির বল, আর একটা রিপালসিভ ফোর্স বা বিকর্ষণ প্রকৃতির বল। তারপর আমরা মানে তোমাদের আমি পড়াইছি বা শেখাইছিলাম যে আধানের যে দুই রকম নেচার, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তো দুটা সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, আর বিষমজাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে বা অ্যাট্রাকশন করে। এই যে আকর্ষণ আর বিকর্ষণ কথাটা আসছে, আকর্ষণ মানে আকর্ষণ প্রকৃতির বল বা অ্যাট্রাকটিভ ফোর্স, আর বিকর্ষণ বলতে এখানে বোঝাচ্ছে বিকর্ষণ প্রকৃতির বল বা রিপালসিভ ফোর্স। ফোর্স কথাটা আসছে, ফোর্স একটা কি ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। যে কোনো ভৌত রাশিকে মেজারমেন্ট করতে গেলে কি দরকার, অ্যাকচুয়ালি কি সূত্র দরকার, থিওরি দরকার। থিওরি না জানতে পারলে আমরা তাকে মেজারমেন্ট করতে পারবো? কখনোই না। তো এই যে অ্যাট্রাকটিভ ফোর্স আর রিপালসিভ ফোর্স, এটাকে মেজারমেন্ট করেছিল কুলম্ব নামে একজন সায়েন্টিস্ট, এবং পুরোপুরি একটা অ্যাজাম্পশন দিয়েছিল, মনে করেছিল। তারপর এক্সপেরিমেন্টাল ডেটা আর অ্যাজাম্পশন ডেটা মিলে গেছিল, তার মানে কি তার থিওরিটা ঠিক। বাট এই যে কুলম্বের সূত্র, এটা শুধুমাত্র মাইক্রোস্কোপিক সিস্টেমের ক্ষেত্রেই প্রযোজ্য। মাইক্রোস্কোপিক সিস্টেম বলতে যেমন এক্সাম্পল অনুযায়ী বলা যায় অ্যাটম বা পরমাণু, পরমাণুর ভিতরে যে সাব অ্যাটমিক পার্টিকেল আছে বা ইলেকট্রন প্রোটন যেগুলোকে বলা হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেল, মানে এখানে ইলেকট্রন প্রোটন নিউট্রনকে বোঝানো হয়েছে। তো এই সাব অ্যাটমিক পার্টিকেল কার মধ্যে আছে? একটা মাইক্রোস্কোপিক সিস্টেমের মধ্যে। তো এদের মধ্যবর্তী দূরত্ব যদি 10⁻⁻15 মিটার রেঞ্জের মধ্যে হয়, দুটো পার্টিকেল, অবশ্যই এখানে পার্টিকেল বলতে আধান যেন হয়, মানে আধান প্রকৃতির যেন হয়, মানে তাদের যেন আধান থাকে, আহিত ব্যাপারটা থাকবে। তো তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা যদি 10⁻⁻15 মিটার হয়, মানে আর এর মানটা যদি এরকম অর্ডারে পাওয়া যায় 10⁻⁻15 মিটার, তবেই আমরা কুলম্বের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, আদারওয়াইজ কিন্তু পারবো না। মাইক্রোস্কোপিক অবজেক্ট যেমন আমরা আছি, আমাদের ক্ষেত্রে আমরা যতই আহিত হই না কেন, আমাদের ক্ষেত্রে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, কারণ কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারবো তবেই যদি হচ্ছে এই রেঞ্জের মধ্যে দুটা বস্তুর মধ্যে দূরত্ব থাকে। 10⁻⁻15 মিটার মানে পয়েন্টের পর 15টা শূন্য, মানে আর এর মানটা কি শূন্য না, কিন্তু শূন্যের কাছাকাছি বা 10⁻�0 যেটাকে বলা হচ্ছে। কিন্তু আমাদের মধ্যে দূরত্ব 10⁻0 কখনো হয়, এক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। মুদ্রা কথা হলো
মাইক্রোস্কোপিক জগতের ক্ষেত্রে যদি এরকম রেঞ্জের মধ্যে হয় দুটো পার্টিকেল অবশ্যই আহিত, তবেই আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারবো, আদারওয়াইজ পারবো না। তো কুলম্বের সূত্র জিনিসটা কি সেটাতে আমি এখন বলছি। কুলম্বের সূত্র, কুলম্বস ল। কুলম্বের সূত্র যেটা সেটা হলো, ধরে নিলাম দুটো আধান, একটা Q1 আর একটা Q2। এই দুটো আধান পরস্পর কি একটা নির্দিষ্ট দূরত্ব আছে, সেটা কি r। তার আগে আমার একটা কথা বলার আছে এখানে, এই যে দুটো আধান, এই আধানগুলো হবে পয়েন্ট চার্জ। পয়েন্ট কেন বলা হচ্ছে, মনে করো এটা একটা কি অ্যাটম, অ্যাটমের মধ্যে হচ্ছে কি একটা আধান আছে, বিভিন্ন অরবিটে হচ্ছে কি ইলেকট্রন ঘুরে বেড়ায়। ইলেকট্রনের ক্ষেত্রে বলছি যে ইলেকট্রন কি একটা পার্টিকুলার অরবিটে ঘুরছে। এবার ইলেকট্রন একটা কি আহিত কণা, পুরো অ্যাটম এর সাপেক্ষে এই ইলেকট্রনটা কি বলতে পারি আমরা, পয়েন্ট বলতে পারি। পুরো এই যে মহাবিশ্ব বা ইউনিভার্স, এই ইউনিভার্সের সাপেক্ষে আমাদের পৃথিবী কি একটা বিন্দু বা পয়েন্ট। এই জন্য পুরো ইউনিভার্সের সাপেক্ষে আমরা পৃথিবীকে কি ধরতে পারি, একটা পয়েন্ট পার্টিকেল ধরতে পারি। একই রকম পুরো ইউনিভার্স বলতে এখানে কি পুরো পরমাণুকে বোঝানো হয়েছে। পুরো পরমাণুর সাপেক্ষে একটা ইলেকট্রনকে আমরা অবশ্যই ধরতে পারি কি পয়েন্ট চার্জ বা পয়েন্ট বিন্দু। এই জন্য কুলম্বের সূত্রটা শুধুমাত্র পয়েন্ট চার্জের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আর দূরত্ব কি হবে 10⁻⁻15 মিটার রেঞ্জের মধ্যে থাকতে হবে। তো ধরে নিলাম দুটো পয়েন্ট চার্জ, একটা হলো Q1 আর একটা Q2, তারা মধ্যবর্তী কত দূরত্বে আছে, r দূরত্বে আছে। এদের প্রকৃতি আমি এখানে বলছি না, দুটাই পজিটিভ হতে পারে, দুটাই নেগেটিভ হতে পারে, অথবা এটা পজিটিভ এটা নেগেটিভ হতে পারে। এই জন্য এখানে যে আমরা বলটা পাবো সেটা কি দুই রকম হবে, একটা আকর্ষণ হবে আর একটা বিকর্ষণ প্রকৃতির বল হবে। অ্যাট্রাকটিভ ফোর্স হবে আর রিপালসিভ ফোর্স হবে, যাদের ম্যাগনিটিউড কি সমান কিন্তু প্রপার্টিজ আলাদা, একটা কি অ্যাট্রাকটিভ আর একটা রিপালসিভ। তো কুলম্ব বললো এই যে দুটো আধান পরস্পর যদি r দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ প্রকৃতির বল, সিম্বল কি F, এটা আকর্ষণ হতে পারে অথবা বিকর্ষণ হতে পারে, সেটা আধানের প্রকৃতি অনুযায়ী। আরেকবার বলছি আমি, দুটা আধান যখন পরস্পর নির্দিষ্ট একটা দূরত্বে থাকবে, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল সেটা আকর্ষণ হতে পারে বা বিকর্ষণ হতে পারে, যার সিম্বল কি F, সেটা কি হবে আধান দুটার গুণফলের সঙ্গে সমানুপাতিক। কুলম্ব এটা অ্যাজিউম করলো, আর তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। এখন দুটাকে যদি আমরা একসঙ্গে লিখি, যেটাকে বলা হয় যৌগিক ভেদ, তো যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী লিখলে কি দাঁড়াবে, F সমানুপাতিক, উপরে কি আছে Q1 Q2 আর নিচে কি আছে r স্কয়ার। সমানুপাতিক চিহ্ন উঠালে কি একটা কনস্ট্যান্ট হবে, এখানকার যে কনস্ট্যান্ট এটাকে ধরলাম K প্রাইম, সঙ্গে কি আছে Q1 Q2 বাই r স্কয়ার। এই যে সূত্র F ইকুয়াল টু K প্রাইম ইনটু Q1 Q2 বাই r স্কয়ার, এটাকে ইকুয়েশন 1 নাম দিলাম। এটি হলো কুলম্বের সূত্রের সাধারণ রূপ, এটাই হলো কুলম্বের সূত্রের জেনারেল ফর্ম। আরেকবার বলছি আমি, সূত্রটা কি, যে দুটি আধান পরস্পর যদি নির্দিষ্ট একটা দূরত্বে থাকে, অবশ্যই আধান দুটি কি হবে পয়েন্ট চার্জ হবে, বিন্দু আধান হবে, এবং তাদের মধ্যবর্তী দূরত্বটা কি 10⁻⁻15 মিটার রেঞ্জে থাকবে, তবেই আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারবো। এবং সেই সিস্টেম থেকে আধান দুটার উপর যে ক্রিয়াশীল আকর্ষণ প্রকৃতির বল হতে পারে অথবা বিকর্ষণ প্রকৃতির বল হতে পারে, সেটা আমরা বের করতে পারবো। তো দুটি আধান আছে, একটি আধান Q1 আর একটি আধান Q2, পরস্পর r দূরত্বে আছে। কুলম্ব এখানে বললো এদের মধ্যে যে ক্রিয়াশীল বল আকর্ষণ বা বিকর্ষণ, সেটা সিম্বল এখানে দেওয়া হলো F, সেটা কি হবে আধান দুটার গুণফলের সঙ্গে সমানুপাতিক আর দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। এখন দুটাকে যদি আমরা একসঙ্গে লিখি, যেটা বলা হচ্ছে যৌগিক ভেদ, তো যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী F সমানুপাতিক, উপরে আছে Q1 Q2 আর নিচে কি আছে r স্কয়ার, লিখলাম। সমানুপাতিক বা প্রপোর্শনালি সিম্বল যদি আমরা উঠাই, তাহলে কি একটা কনস্ট্যান্ট দ্বারা রিপ্রেজেন্ট করি, এই কনস্ট্যান্টটাকে এখানে আমি নিলাম K প্রাইম, তাহলে কি দাঁড়ালো F ইকুয়াল টু K প্রাইম ইনটু Q1 Q2 বাই r স্কয়ার, এটাকে দিলাম আমি ইকুয়েশন 1। এই যে সূত্র, এই সূত্রটাই হলো কুলম্বের সূত্রের সাধারণ রূপ, তোমরা কিন্তু লিখে রাখবা, এটি কুলম্বের সূত্রের সাধারণ রূপ, যেখানে K প্রাইম হলো
কুলম্বের ধ্রুবক। কে প্রাইম কি কুলম্বের ধ্রুবক। এবার এই যে আমরা ইকুয়েশন 1 পেলাম, যেখানে কে প্রাইম কি কুলম্বের ধ্রুবক, এটা বেসিক্যালি দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। রোমান 1, আমরা কোন পদ্ধতিতে পুরো কুলম্বের এক্সপেরিমেন্টটা করছি, কুলম্বের সূত্র প্রয়োগ করছি, কোন পদ্ধতি বা সিস্টেমের সাহায্যে আমরা অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স মেজারমেন্ট করছি। পদ্ধতি বলতে এখানে এসআই পদ্ধতি হতে পারে, সিজিএস পদ্ধতি হতে পারে, এফপিএস পদ্ধতি হতে পারে, মানে ব্যবহৃত একক পদ্ধতি বা ইউনিট সিস্টেমের উপর ডিপেন্ড করে। এই কে প্রাইমটা তোমরা লিখে রাখবা, কে প্রাইম ইউনিট সিস্টেমের উপর ডিপেন্ড করে। আরেকবার বলছি আমি, এই যে কুলম্বের ধ্রুবক, এই কুলম্বের ধ্রুবক দুটা জিনিসের উপর ডিপেন্ড করে। রোমান 1 ব্যবহৃত একক পদ্ধতি বা ইউনিট সিস্টেমের উপর ডিপেন্ড করে, সেটা এসআই হতে পারে, সিজিএস হতে পারে, এফপিএস হতে পারে। এটা রোমান 1 গেল। আর রোমান 2 হলো আমরা পুরো এক্সপেরিমেন্টটা কোন মিডিয়াম বা মাধ্যমে করছি, সেটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম বা ফ্রি স্পেস সে করছি। শূন্য, বায়ু, ফ্রি স্পেস সব একই জিনিস। বা অন্য কোনো লিকুইড মিডিয়ামে করছি, না কোনো অন্য কোনো প্যারাফিন বলতে অভ্র মিডিয়ামে করছি। অভ্র একটা কি টোটালি একটা আলাদা মাধ্যম। তো আরেকবার বলছি, এই যে কুলম্বের ধ্রুবক, এটা কি একটা ইউনিট সিস্টেমের উপর ডিপেন্ড করে বা ব্যবহৃত একক পদ্ধতির উপর ডিপেন্ড করে। আর রোমান 2 কার উপর ডিপেন্ড করে, আমরা কোন মাধ্যমে পুরো এক্সপেরিমেন্টটা করছি, সেটা শূন্য মাধ্যম হতে পারে অথবা যে কোনো মাধ্যমে হতে পারে। তোমরা কিন্তু লিখে রাখবা, কারণ আমার কালি নেই ঠিকঠাক, বাইরেও বেরোনো যাচ্ছে না, কারণ খুব পরিস্থিতি খারাপ। তো লিখে রাখবা, হলো। এবার এই যে কে প্রাইম দুটা জিনিসের উপর ডিপেন্ড করছে, একটা ব্যবহৃত একক পদ্ধতি বা ইউনিট সিস্টেম আর একটা কোন মাধ্যম, সেখান থেকে আমরা কুলম্বের সূত্রের ফর্ম অরিজিনাল রূপটা বের করব। এখানে আমি ধরলাম সিজিএস পদ্ধতি ক্ষেত্রে আর মাধ্যমটাকেও ইনক্লুড করতে হবে। ইউনিট সিস্টেম কি ধরলাম, সিজিএস পদ্ধতি, আর মাধ্যম ধরলাম যে কোনো মাধ্যম। আচ্ছা, সিজিএস পদ্ধতির ক্ষেত্রে এবং যে কোনো মাধ্যমে এই যে কুলম্বের ধ্রুবক কে প্রাইম, এটাকে লেখা হয় 1/k। এই k টাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি, বা এর আরেকটা নাম আছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। জিনিসটা কি আমি একটু পরে পুরো পরাবৈদ্যুতিক সম্পর্কে আলোচনা করব, তবেই তোমরা ঠিকঠাক ভাবে এই জিনিসটাকে বুঝতে পারবে। আপাতত মনে রাখো যে সিজিএস পদ্ধতির ক্ষেত্রে এবং যে কোনো মাধ্যমে এই যে কুলম্বের ধ্রুবক কে প্রাইম, এটাকে লেখা হয় 1/k, যেখানে k টার নাম হলো কি পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা, k এর নামটা হলো। তাহলে এই ইকুয়েশনে বসাই 1 নং সমীকরণে, এটা তো জেনারেল সমীকরণ, এখানেই আমরা সব বসিয়ে পাবো ফর্মটা বা গঠনটা। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই F ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে Q1 Q2 বাই KR²। এই যে সূত্র পেলাম, এটাও একটা কি কুলম্বের সূত্রের রূপ, বাট কোন পদ্ধতির ক্ষেত্রে, সিজিএস পদ্ধতির ক্ষেত্রে। কোন মাধ্যমে, যে কোনো মাধ্যমে। তো এটা আমি এখানে লিখে রাখবো, সিজিএস পদ্ধতি এবং যে কোনো মাধ্যম। ক্লিয়ার হলো? এবার আমাদের হাতে আছে শুধুমাত্র যে কোনো মাধ্যম হবে তা তো না, বায়ু মাধ্যম হতে পারে। আরেকবার করছি আমি, সিজিএস পদ্ধতির ক্ষেত্রে যে কোনো মাধ্যমে করলাম, এবার সিজিএস পদ্ধতির ক্ষেত্রেই আমি করব বায়ু মাধ্যমে। তাহলে কি হচ্ছে, এটা মুছে দিচ্ছি। সিজিএস পদ্ধতি কন্টিনিউ আছে, এর আন্ডারে যে কোনো মাধ্যম, আর একবার হচ্ছে বায়ু মাধ্যম। মনে রাখবে এই বায়ু মাধ্যমে k এর মানটা হলো 1। কি করে আসলো,
ওই বললাম পরাবৈদ্যুতিক সম্পর্কে আলোচনা করব, সেখানে তোমরা বুঝতে পারবে। তাহলে এই কোশ্চেনে বসাই, তাহলে F ইকুয়াল টু কি দাঁড়ালো, Q1 Q2 বাই R স্কয়ার। এটা কি সিজিএস পদ্ধতি। এবং বায়ু মাধ্যম। তাহলে আমরা কি শিখলাম, সিজিএস পদ্ধতির ক্ষেত্রে যে কোনো মাধ্যমে আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করে বলের মান বের করলাম, আর সিজিএস পদ্ধতির ক্ষেত্রে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম বা ফ্রি স্পেস বা এয়ার মিডিয়ামে কুলম্বের সূত্র প্রয়োগ করে বলের মান বের করলাম। মাথায় রাখবে তোমরা, সিজিএস পদ্ধতির ক্ষেত্রে যে কোনো মাধ্যমে বলের ফর্মুলা হলো এটা, এই একটা বলা কুলম্বিয়ান ফোর্স, আর এর একটা নাম আছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির তাড়িতিক বল। তোমরা কিন্তু লিখে রাখবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির তাড়িতিক বল F সিজিএস পদ্ধতি, এবং যে কোনো মাধ্যমে Q1 Q2 বাই R স্কয়ার। আর বায়ু মাধ্যমে K এর মান Q1, তাহলে দাঁড়ালো ফর্মটা কি Q1 Q2 বাই R স্কয়ার। এটা পুরোটাই হচ্ছে সিজিএস পদ্ধতির ক্ষেত্রে হলো যে কোনো মাধ্যমে আর বায়ু মাধ্যমে। এবার আমরা করব এসআই পদ্ধতিতে, আবার কি যে কোনো মাধ্যমে বায়ু মাধ্যমে। কেন? কারণ কুলম্বিয়ান ধ্রুবক K প্রাইম কি কি জিনিসের উপর ডিপেন্ড করে, ইউনিট সিস্টেমের উপর আর ব্যবহৃত মাধ্যমের উপর। মানে ইউনিট সিস্টেম বলতে কি সিজিএস আর এসআই, আমি এপিএস টা করছি না। আর মাধ্যমে এখানে কি আমি দুই রকম ইনক্লুড করছি, একটা কি বায়ু মাধ্যম আর একটা কি যে কোনো মাধ্যম। তাহলে পুরোপুরি কয়টা সূত্র দাঁড়াবে, চারটা। সিজিএস পদ্ধতির ক্ষেত্রে যে কোনো মাধ্যমে দাঁড়ালো, আর বায়ু মাধ্যমে আর শূন্য মাধ্যমে দাঁড়ালো। আবার একই রকম করব এসআই পদ্ধতির ক্ষেত্রে বায়ু মাধ্যমে আর যে কোনো মাধ্যমে। তো করছি, জেনারেল ফর্মুলাটা লিখে রাখছি। 1 নং সমীকরণ যেটা দিয়েছিলাম, F ইকুয়াল টু Q1 Q2 বাই R স্কয়ার, সঙ্গে উপরে গুণ ছিল K প্রাইম। এই K প্রাইমটা কি, এই K প্রাইমটা হলো কুলম্বিয়ান কনস্ট্যান্ট বা কুলম্বের ধ্রুবক। এবার আমরা করছি এসআই পদ্ধতির ক্ষেত্রে, এসআই পদ্ধতির ক্ষেত্রে, এসআই পদ্ধতির ক্ষেত্রে কিন্তু কি যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে। যে জিনিসটা তোমরা বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবা। আচ্ছা, এসআই পদ্ধতির ক্ষেত্রে যে কোনো মাধ্যমে এই যে কুলম্বিয়ান কনস্ট্যান্ট K প্রাইম, এই K প্রাইমের কে লেখা হয় এক্সপেরিমেন্টালি, এটার কোনো প্রুফ নেই। K প্রাইম কে লেখা হয় 1/4 পাই এপসাইলন, এটাকে বলা হয় এপসাইলন। এপসাইলন একটা নাম আছে। আচ্ছা, এসআই পদ্ধতির ক্ষেত্রে যে কোনো মাধ্যমে K প্রাইম কে কি লেখা হয় 1/4 পাই এপসাইলন। এপসাইলনটা নিচে লিখছি একটু পরেই। তাহলে ওই ইকুয়েশন 1 এ বসাই। তাহলে কুলম্বের সূত্রের রূপ কি পেলাম, 1/4 পাই এপসাইলন বা এপসাইলন Q1 Q2 বাই R স্কয়ার। এই পেয়ে গেলাম আমরা এসআই পদ্ধতির ক্ষেত্রে এবং যে কোনো মাধ্যমে। এই যে এপসাইলন এর একটা নাম আছে, যেখানে এপসাইলন কে বলা হয়, যেহেতু যে কোনো মাধ্যমে করছি, যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, পারমিটিভিটি ইন এনি মিডিয়াম। যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা হলো যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, এটা গেল। এবার আমরা আবার করব এসআই পদ্ধতির ক্ষেত্রে কিন্তু বায়ু মাধ্যমে। আচ্ছা, বায়ু মাধ্যমের ক্ষেত্রে বায়ু মাধ্যমের ক্ষেত্রে এই যে এপসাইলন, এই এপসাইলনটাকে লেখা হয় এরকম এপসাইলন নট বা এপসাইলন সাফিক্সের 0, একই জিনিস। তাহলে এখানে বসাই, কি দাঁড়াচ্ছে, F ইকুয়াল টু এখানে শুধুমাত্র হবে 1/4 পাই এপসাইলন নট বা এপসাইলন 0 Q1 Q2 বাই R স্কয়ার।
এই হলো এসআই পদ্ধতির ক্ষেত্রে এবং বায়ু মাধ্যমে কুলম্বের সূত্রের রূপ, যেখানে এপসাইলন জিরোটাকে বলা হয় শূন্য বা বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এই হলো কুলম্বের সূত্রের চারটা রূপ। সিজিএস পদ্ধতির ক্ষেত্রে যে কোনো মাধ্যম এবং বায়ু মাধ্যম, এসআই পদ্ধতির ক্ষেত্রে যে কোনো মাধ্যম এবং বায়ু মাধ্যম। তো তোমরা চারটাই মনে রাখবে, কারণ অঙ্ক করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক ঠিকঠাক করতে পারবে না। এই যে এপসাইলন বললাম, তড়িৎ ভেদ্যতা। তড়িৎ ভেদ্যতা কি? তড়িৎ ভেদ্যতা হলো এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ফিজিক্যাল প্রপার্টিজ যার দরুন আমরা বলতে পারবো যে পুরো যে এক্সপেরিমেন্ট করছি, যে এক্সপেরিমেন্টের দরুন আমরা কি বের করছি, কুলম্বিয়ান ফোর্স বা বল, স্থিতারিতিক বল। তো স্থিতারিতিক বল যে বের করছি একটা নির্দিষ্ট মাধ্যমে কিনা, সেই মাধ্যমকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি ইনক্লুড করছি। এই ভৌত রাশিটাকেই বলা হয় এপসাইলন, যার নাম হলো তড়িৎ ভেদ্যতা। আরেকবার বলছি, তড়িৎ ভেদ্যতা হলো এমন একটা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা কি রিপ্রেজেন্ট করে, একটা মাধ্যমকে রিপ্রেজেন্ট করে, এবং সেই মাধ্যমেই আমরা কি বের করছি, কুলম্বের সূত্র প্রয়োগ করে বল বের করছি। সেটা আকর্ষণ প্রকৃতিরও হতে পারে অথবা বিকর্ষণ প্রকৃতিরও হতে পারে। মানে পাতি নিয়মে যদি তোমরা, মুদ্রা কথায় আমি বলছি, পাতি নিয়ম বলতে একভাবে মানে তোমরা মনে রাখবে সহজে, পাতি নিয়ম মানেই সহজে। তো এপসাইলন কে বলা হচ্ছে এখানে তড়িৎ ভেদ্যতা মানে মাধ্যম। ক্লিয়ার? এবার এই জিনিসটা তো হলো। এবার কিছু আমরা জিনিস আরো শিখবো, সেটা হলো একক, মাত্রা। এই যে আমরা পেলাম F ইকুয়াল টু, আমি এসআই পদ্ধতির ক্ষেত্রে লিখছি এখন, আর সিজিএস লিখছি না, বায়ু মাধ্যমে লিখছি। Q1 Q2 বাই আর স্কয়ার পেলাম এসআই পদ্ধতিতে, এবং বায়ু মাধ্যমে কুলম্বের সূত্র প্রয়োগ করে এটা পেয়েছি আমরা। এবার তোমাদের পরীক্ষা দিল এপসাইলন জিরো এর একক। তাহলে এখান থেকে আমরা এপসাইলন জিরোটা এভাবে বের করতে পারবো, এপসাইলন জিরো বা এপসাইলন নট। এপসাইলন জিরো উপরে নিয়ে যাও আর এটাকে কি নিচে আনে, তাহলে কি দাঁড়াচ্ছে, Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই F আর স্কয়ার। লিখতে পারি এই জিনিসটা, দেখে নাও, এফটাকে নিচে নামালাম আর এপসাইলন নট বা এপসাইলন জিরোটাকে উপরে উঠালাম। এবার এদের আমরা কি একক বের করব। তার আগে তোমরা এই জিনিসটা জেনে রাখো, আধানের এসআই একক হলো কি, কুলম্ব। এগুলো বলেছি ফার্স্ট চ্যাপ্টারে। এবার বলের তো তোমরা জানো নিউটন, আর দূরত্বের কি জানো, মিটার। এগুলাই আমরা এখানে লিখবো। লিখছি Q1 মানে কি আধান, আধানে এসআই কি কুলম্ব। Q2 মানে আধান, আধানে এসআই কি কুলম্ব। 4 কি একটা কনস্ট্যান্ট মানে কি এককই, পাই একটা কি কনস্ট্যান্ট মানে এককই, এককের মানে 1। F কি ফোর্স, যার এসআই একক কি নিউটন, নিউটন বসালাম। আর বলতে কি দূরত্ব, যার এসআই কি মিটার, মিটার বসালাম। পাওয়ারে কি আছে 2, তাহলে কি পেলাম, কুলম্ব স্কয়ার। নিউটনের পাওয়ারে কিছু নেই মানে কি +1 আছে, উপরে উঠলে কি হবে -1। মিটারের পাওয়ারে কি আছে +2 আছে, উপরে উঠলে কি হবে -2। এই হলো এপসাইলন জিরো বা তড়িৎ ভেদ্যতা। সেটা বায়ু মাধ্যম হোক বা যে কোনো মাধ্যম হোক, একক তো সেম হয়। তো এসআই একক হলো কুলম্ব স্কয়ার, নিউটন ইনভার্স, মিটার টু দি পাওয়ার -2। এটা হলো এসআই একক। একই রকম সিজিএস এ করব, ডাইরেক্ট এখান থেকেই হবে। মনে রাখবে আধানের সিজিএস একক হলো স্ট্যাক কুলম্ব, এগুলো শেখাইছি। আর বলের তো তোমরা জানো ডাই, আর দূরত্বের কি মিটার, মিটার না সরি সেন্টিমিটার। তাহলে এখানে বসাবো, এখান থেকেও হবে, আবার সহজে এখান থেকেও আমরা আনতে পারবো। এখানে কুলম্ব স্কয়ার আছে, সিজিএস এ কুলম্বটা কি হয়ে যাবে, স্ট্যাক কুলম্ব হয়ে যাবে। পাওয়ারে কি আছে 2 আছে। এসআই নিউটন, সিজিএস এ বলা হয় কি ডাইন, তাহলে এখানে ডাইন হয়ে যাবে। পাওয়ারে কি আছে -1। এসআই দূরত্বের মিটার, সিজিএস কি সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার বসাবো বা সেমি। পাওয়ারে কি আছে -2। তাহলে এটা হলো সিজিএস পদ্ধতিতে তড়িৎ ভেদ্যতার একক, আর এটা এসআই পদ্ধতি। তোমরা কিন্তু লিখে নাও। এবার আমরা শিখবো মাত্রা, এখান থেকেই হবে। তার আগে এই জিনিসটা তোমরা জেনে রাখো, কিউ মানে কি আইটি, ফার্স্ট চ্যাপ্টারে বলেছি বা ছোটবেলাও তোমরা পড়েছো। আধান মানে হচ্ছে কি তড়িৎ প্রবাহ ইনটু সময়। তাহলে আধানের মাত্রা তখনই পাবো যদি আমরা তড়িৎ প্রবাহের মাত্রা আর সময়ের মাত্রা গুণ করি।
তড়িৎ প্রবাহ বা কারেন্টের মাত্রা কি জানি বড় হাতের আই, আর সময়ের মাত্রা কি জানি বড় হাতের টি, তাহলে আইটি এখানে বসাই। এপসাইলন জিরো এর মাত্রা তখনই পাবো যদি আমরা এগুলোর মাত্রা বসাই। Q1 কি একটা আধান, আধানের মাত্রা কি জানি আইটি, এখনই শিখলাম। Q2 মানে কি একটা আধান, আধানের মাত্রা কি আইটি ডিভাইডেড বাই 4 একটা কনস্ট্যান্ট মানে কি ডাইমেনশনলেস বা মাত্রাহীন, পাই একটা কনস্ট্যান্ট মানে ডাইমেনশনলেস বা মাত্রাহীন, ফোর্স মানে কি বল, বলের মাত্রা কি জানি ml 10⁻², আর বলতে কি দূরত্ব, দূরত্বের মাত্রা কি জানি l, পাওয়ারে কি আছে 2, তাহলে কাটাকাটি করি দেখা যাক কি হচ্ছে। m এর পাওয়ারে কিছু নেই মানে +1, উপরে উঠলে কি হবে -1, l * l স্কয়ার মানে কি l কিউব, উপরে উঠলে -3, t⁻² আছে এখানে কি t * t মানে t স্কয়ার, আর নিচে t⁻², -2 উপরে উঠলে কি +2 মানে কি +4, t⁴ i * i মানে কি i স্কয়ার। এই হলো তড়িৎ ভেদ্যতা মাত্রা, সেটা বায়ু মাধ্যম হোক অথবা যে কোনো মাধ্যম হোক, কারণ মাত্রা একক এগুলা তো হচ্ছে কি একই হয়, যে কোনো মাধ্যম বায়ু মাধ্যম বা মাধ্যমের উপর ডিপেন্ড করে না। এই হলো মাত্রা, একটু আগে শিখলাম একক এর মান আছে, মানটাও এক্সপেরিমেন্টাল ডেটা, প্রুফ নেই, সেগুলো বড় ক্লাসে আছে। এপসাইলন জিরো এর মান হলো শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি ইন ফ্রি স্পেস। শূন্য মাধ্যম, বায়ু মাধ্যম, এয়ার মিডিয়াম সব একই জিনিস। এর মান হলো এসআই পদ্ধতিতে 8.854, মুখস্থ রাখবা নাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না, ইনটু 10⁻²। এর এসআই একক কি পেলাম কুলম্ব স্কয়ার, নিউটন ইনভার্স, মিটার⁻²। কারো যদি একক মনে না থাকে তো এসআই একক। এই হলো শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান সম্পর্কে ইনফরমেশন। ক্লিয়ার? এবার যে জিনিসটা আমরা শিখব, এখানে দেখো তোমরা শূন্য মাধ্যমে এটা আমরা কি লিখেছি, পুরো কুলম্বের সূত্র প্রয়োগ করে বের করেছি শূন্য মাধ্যমে এবং এসআই পদ্ধতিতে। কুলম্বের সূত্রের ফর্মুলা F = 1/4πε0 Q1 Q2/r²। এখানে যে 1/4πε0 ডেটাটা আছে এর একটা পার্টিকুলার মান আছে, এই মানটা হলো মুখস্থ রাখো তোমরা। এখানে যদি আমরা ক্যালকুলেটরে দাবাই 1/4 * π * ε0 ভ্যালু একটু আগে লিখলাম, তাহলে বসালে যে ভ্যালুটা পাওয়া যায় 9 * 10⁹। এরও একটা একক হবে। এপসাইলন এককটা যদি নিচে বসাই দেখে নাও তোমরা, এখানে লিখছি 1/4πε0 একক বের করব, 1/4 তো কনস্ট্যান্ট মানে কি এককে, পাই তো কনস্ট্যান্ট মানে এককে। এপসাইলন একক কি পেলাম কুলম্ব স্কয়ার, নিউটন ইনভার্স, মিটার⁻²। এটা যদি উপরে উঠে তাহলে কি হচ্ছে কুলম্ব⁻², নিউটন মিটার স্কয়ার। তাহলে এটা এখানে আমরা বসাবো কুলম্ব⁻²। আর সিরিজ গুলো আমি করাচ্ছি না, তোমরা ম্যাক্সিমাম অঙ্ক প্রায় 90% এসআই পদ্ধতিতেই করবে, তাহলে সুবিধা হয়। আর না হলে সিরিজে করলে আমাদের হচ্ছে এই করতে হবে, সিস্টেমগুলোকে চেঞ্জ করতে হবে। তাহলে এই হলো। আচ্ছা, এবার এখান থেকে আমরা আরেকটা খুব সুন্দর টপিক পড়বো, সেটা হলো এই যে আমরা বের করলাম দুটো আধান পয়েন্ট চার্জ, অবশ্যই দুটো বিন্দু আধান নির্দিষ্ট একটা দূরত্বে যখন থাকছে, সেই বিন্দু আধান দুটি বিষম আধান হতে পারে আবার সম আধান হতে পারে। যদি দুটো একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তাহলে কি আকর্ষণ প্রকৃতির, দুটাই যদি পজিটিভ বা দুটাই যদি নেগেটিভ হয় তাহলে কি বিকর্ষণ প্রকৃতির। সেখান থেকে আমরা কি বের করলাম, এখনই কুলম্বের সূত্র প্রয়োগ করে অ্যাট্রাকটিভ ফোর্স আর রিপালসিভ ফোর্স বা আকর্ষণ প্রকৃতির বল বা বিকর্ষণ প্রকৃতির বল। এই যে বল বের করছি আকর্ষণ প্রকৃতির আবার বিকর্ষণ প্রকৃতির, আমরা ক্লাস 11 এ শিখেছি বল একটা কি ভেক্টর রাশি যার মান আছে আবার অভিমুখ বা ডাইরেকশন আছে। তাহলে এই জিনিসটাকে কিভাবে করা যায় একটু আমি দেখছি, ভিডিওটা চলছে কিনা। চলছে তো এটা শেখাচ্ছি, মানে এর ভেক্টর রূপ বের করবো যেটাকে বলা হচ্ছে, কারণ এটা যেহেতু একটা ভেক্টর রাশি। তোমরা 11 এ শিখেছো, যারা আমার কাছে পড়েছো তারা তো শিখেছো, আর যারা পড়োনি তারাও জেনে রাখো। যে কোনো ভেক্টর মানে কি মান ইনটু অভিমুখ। যে কোনো ভেক্টরের সার্টেন একটা কি ম্যাগনিটিউড থাকে বা মান থাকে, আবার কি অভিমুখ থাকে। সেই অভিমুখটাকে কি বলা হয় ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। একক ভেক্টরের সিম্বল কি n ক্যাপ। যে কোনো ভেক্টর মানে কি মান ইনটু অভিমুখ, ইনটু বলতে কোনো ডটও না কোনো ক্রসও না, এটা জেনারেল ফর্ম ছিল, রূপ ছিল।
এখানে যে কোনো ভেক্টর বলতে কি বল, কারণ আমরা কি বল বের করছি, বল একটা কি ভেক্টর রাশি, তাহলে এই ভেক্টরের জায়গায় শুধু আমরা কি লিখবো এফ ভেক্টর, তার মান কি এফ আর ওর কি এন ক্যাপ। এই ফিগারটাকে আমি একটু প্লট করছি, এটা যেটা আমরা পেলাম কোন ফিগার থেকে, Q1 একটা পয়েন্ট চার্জ, Q2 একটা পয়েন্ট চার্জ, কত দূরত্বে আছে r দূরত্বে। এখানে তোমরা একটু দেখো দূরত্বের মান যত বাড়বে বলের মান তত কি কমবে, ব্যস্তানুপাতিক না? দূরত্বের মান যত বাড়াবো তার স্কয়ার আছে মানে কি আরো র‍্যাপিডলি কি ইনক্রিজ হবে, তাহলে বলের মানটা কি র‍্যাপিডলি কি ডিক্রিজ হবে। তাহলে দূরত্বের মান যত বাড়বে দুটো বিন্দু আধান বা পয়েন্ট চার্জের মধ্যে, তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মানটাও তত কি কমবে। দূরত্বের মান যত কমবে বলের মান তত কি বাড়বে। তাহলে এই যে বলের মানটা চেঞ্জ হচ্ছে কোন বরাবর, দূরত্ব বরাবর, দূরত্ব বরাবরই চেঞ্জ হচ্ছে, মানে এই বরাবরই চেঞ্জ হচ্ছে দূরত্ব বরাবর। এই যে r কে কি বলা হয় অ্যাকচুয়ালি পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। তোমরা ক্লাস 11 এ শিখেছো যে পজিশন ভেক্টরের ক্ষেত্রে যে ইউনিট ভেক্টর n ক্যাপ সেটাকে লেখা হয় r ক্যাপ। তাহলে এখানে n ক্যাপের জায়গায় আমরা কি বসাবো r ক্যাপ। অতএব আমি বড় করে লিখছি জিনিসটাকে, r ক্যাপ হলো। এবার f মানে কি এটা বসাই, Q1 Q2 বাই r স্কয়ার পরে r ক্যাপ। এই যে জিনিসটা লিখলাম এটাই হলো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। বইয়ের মধ্যে টোটালি একটু আলাদা আছে, সেটা একটু কঠিন, এটা একটু ইজি। এটা হচ্ছে একটা কুলম্বের সূত্রের ভেক্টর রূপ বা ভেক্টর ফর্ম। আরেকটাও করা যায় এখান থেকে, তোমরা এই জিনিসটাও শিখেছো যে r ক্যাপ মানে কি r ভেক্টর বাই r। কোথা থেকে আসলো, এই যেখান থেকেই। এই ভেক্টর যদি a n ক্যাপ হয় তাহলে n ক্যাপ মানে কি a ভেক্টর বাই a, মানে ইউনিট ভেক্টর মানে কি যে কোনো ভেক্টর ডিভাইডেড বাই তার মান। দেখো n ক্যাপ ইকুয়াল টু কি হবে a ভেক্টর বাই a ভেক্টর মানে কি যে কোনো ভেক্টর আর a মানে কি তার মান। তো r ক্যাপ মানে কি যে কোনো ভেক্টর ডিভাইডেড বাই কি তার মান হবে। r কোথা থেকে আসছে পজিশন ভেক্টর থেকে, তাহলে r ক্যাপ মানে কি পজিশন ভেক্টর ডিভাইডেড বাই পজিশন ভেক্টরের মান। পজিশন ভেক্টর মানে সিম্বল কি r আর পজিশন ভেক্টরের সিম্বল কি r ভেক্টর। তাহলে r ক্যাপ মানে কি r ভেক্টর বাই r, এখানে বসাও। তাহলে a ভেক্টর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 1 বাই 4 পাই এপসিলন নট বাই এপসিলন 0 Q1 Q2 ডিভাইডেড বাই r স্কয়ার, এখানে কি r ক্যাপ সরি r ভেক্টর বাই r, পরের লাইনে গুণ করো তাহলে কি দাঁড়াচ্ছে 1 বাই 4 পাই এপসিলন 0 বাই এপসিলন নট Q1 Q2 বাই r কিউব r ভেক্টর। এটি হলো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। লিখে দিচ্ছি এখানে ভেক্টর হলো, আশা করি বোঝাতে পারছি। ক্লিয়ার? এবার কি আছে একটু দেখি। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ হলো, আচ্ছা বাট এটা অ্যাকচুয়াল ডায়াগ্রাম না, অ্যাকচুয়াল ডায়াগ্রাম আছে সেই জিনিসটা আমি এখনই করাবো। হলো, এবার যে জিনিসটা আমরা শিখবো সেটা হলো পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য থাকে যে প্রমাণ করো কুলম্বের সূত্র